গল্পের শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের গভীরে মৎস্য রাজা একটা জাদুর আংটি হাতে নিয়ে বসে আছে। সে তার গুপ্তচর ব্যাংককে জিজ্ঞেস করে, আমি যে মৎস্যকন্যাকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় হারিয়ে গেল? ব্যাংক জবাব দেয়, মহারাজ তার তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে রাজা খুব রেগে যায়। সে তার জাদু শক্তি দিয়ে ব্যাংকটাকে তার মুখের মধ্যেই টেনে নেয় আর তাকে আদেশ দেয়, নদী, নালা, খাল, বিল সব জায়গায় খোঁজ লাগাও, যেখান থেকে পারো মৎস্যকন্যাকে খুঁজে নিয়ে এসো। এরপর আমরা ইভান নামের একটা বোকা ছেলেকে দেখতে পাই। সে বরফে জমে থাকা নদীর ওপর একটা গর্ত করে মাছ ধরার চেষ্টা করছে, আর তখনই গর্ত থেকে পানির বুদবুদ উঠতে শুরু করে। এটা দেখে ইভান ভয় পেয়ে পিছিয়ে আসে, আর তখনই হঠাৎ করে একটা বড় বিস্ফোরণ হয়। পানির ফোয়ারা উঠে আসে আর সেই পানির সাথে একটা মাছ উড়ে এসে ইভানের বালতিতে গিয়ে পড়ে। এটা দেখে ইভান অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক বাবা, আজকে তেমন কষ্ট না করে খাবারের ব্যবস্থা হয়ে গেল। এরপর ইভান মাছটাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর রান্না করার জন্য চুলায় আগুন ধরাতেই হঠাৎ একটা বালতির ভেতর থেকে ওই মাছটা মুখ বের করে বলে, তুমি কি আমাকে রান্না করতে চাও? এটা শুনে ইভান ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মাছ আবার কথাও বলতে পারে? তখন মাছটা ইভানকে বলে, আমি আরো অনেক কিছুই পারি, যদি তুমি আমাকে আবার নদীতে ছেড়ে দাও তাহলে আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করব। ইভান খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি আমার ইচ্ছাগুলো ভেবে তোমাকে জানাবো। তারপর সে হাসতে হাসতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ভাবতে থাকে, ইস, যদি বিছানা থেকে না উঠে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারতাম। আর তখনই ঘটে মজার এক ঘটনা। হঠাৎ করে ইভানের ঘরটা হাওয়ায় ভাসতে শুরু করে। ইভান দৌড়ে গিয়ে মাছের কাছে এসে বলে, এসব কি হচ্ছে? মাছটা উত্তর দেয়, তুমি তো এই ইচ্ছের কথাই বললে, তাই তোমার প্রথম ইচ্ছা পূরণ হচ্ছে। ইভান বলে, আমি তো এমনি বলেছিলাম। তারপর ইভান তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে বসে পড়ে আর বিছানাটা ঘরের বাইরে বেরিয়ে আসে এবং গাড়ির মতো চলতে শুরু করে। ইভান নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এখন শীতকাল হাওয়া সে বরফে জমেই যাচ্ছিল। তখন তার মুখ ফুসকে আবার বের হয়ে যায়, ইস, যদি এখন গরমকাল হতো, চারদিকে সবুজ গাছপালা দেখা যেত, কতই না সুন্দর লাগতো সবকিছু। আর এটা বলার সাথে সাথেই চারদিক থেকে বরফ কমতে শুরু করে এবং সবুজ গাছপালা আর ঘাসে ভরে যায়। কিন্তু তখন ইভান একটা নদীর উপর ছিল। সে কিছু বুঝে ওঠার আগেই নদীর বরফ গলে যায় আর সে ধপ করে পানিতে পড়ে যায়। তখন মাছটা তাকে বলে, তোমার দ্বিতীয় ইচ্ছেটাও পূরণ হলো, আর শুধুমাত্র একটা ইচ্ছা বাকি আছে। ইভান মাছটাকে বালতিতে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর বলতে থাকে, আমি কতই না বোকা, চাইলে তো রাজ্য টাকা পয়সাও চাইতে পারতাম। মাছটা তখন ইভানকে বলে, প্রত্যেকেই তার নিজের বুদ্ধি অনুযায়ী উইশ করে। তখন ইভান নিজে নিজে বলতে থাকে, হ্যাঁ, এই জন্যই হয়তো সবাই আমাকে বোকা বলে। এরপর আমরা দেখতে পাই কিছু দূর যাওয়ার পরই একটা ডাকাত দল ইভানকে ছিনতাই করার চেষ্টা করছে, কিন্তু তারা ইভানের কাছে কোনো কিছুই পায় না। তাই তারা ওই মাছটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইভান সুযোগ বুঝে মাছটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেয় দৌড় আর নদীর পাড়ে এসে মাছটাকে পানিতে ছেড়ে দেয়। এটা দেখে ডাকাতরা অনেক রেগে যায়, তাই তারা ইভানকে উল্টো করে গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে একটা সুন্দরী মেয়ে আসে আর সে ইভানের দড়ি খুলে তাকে নিচে নামিয়ে আনে। ইভান মেয়েটার কাঁধে একটা মাছের প্যাটার্নের স্কার্ফ দেখে বুঝতে পারে আসলে সে একটা মাছ যে মানুষের রূপ নিয়ে এখানে এসেছে। তারপর মাছটা তার পরিচয় দেয় ইয়ানা নামে। ইভান একটু বুদ্ধি খাটিয়ে মেয়েটার স্কার্ফটা নিয়ে নেয় যাতে সে পালিয়ে যেতে না পারে, আর বলে যে আমার এখনো একটা ইচ্ছা বাকি আছে যেটা আমি সময় মতো চেয়ে নেব। ইয়ানা বলে, তাহলে এখন তুমি কি করতে চাও? ইভান তখন বলে, আমি রাশিয়ার রাজা জারের মেয়েকে বিয়ে করতে চাই। ইয়ানা একটু চমকে গিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটাই কি তোমার তৃতীয় ইচ্ছা? ইভান বলে, না, এর জন্য আমি নিজেই চেষ্টা করব, তুমি শুধু আমাকে সাহায্য করবে। ইয়ানা তখন ইভানের আত্মবিশ্বাস দেখে রাজি হয়ে যায়। এদিকে তখন এক ইংরেজ রাজদূত রাজা জারের মেয়েকে ন্যান্সিকে বিয়ে করা মতলব নিয়ে মহলে প্রবেশ করে, কিন্তু রাজা জার ইংরেজদের একেবারেই পছন্দ করতো না। সে সোজা বলে দেয়, ইংরেজরা শুধু লুটপাট করতে আসে। তখন ইংরেজ রাজদূত রাজাকে বলে, না মহারাজ, আপনার ধারণা একদমই ভুল। আমি তো আপনার জন্য এমন একটা যন্ত্র এনেছি যেটা দিয়ে আপনি কোনো মানুষ ছাড়াই গান শুনতে পারবেন। মূলত এই রাজদূতের উদ্দেশ্য ছিল রাজাকে পটিয়ে রাজকন্যাকে বিয়ে করা, তারপর সে ওই যন্ত্র দিয়ে রাজাকে মিউজিক শোনানোর জন্য তার কাছে নিয়ে আসে। কিন্তু আসলে এই যন্ত্রের ভেতর একটা মানুষ বসেছিল যে কিনা সিগন্যাল পেলেই ভেতর থেকে মিউজিক বাজানো শুরু করত, আর এই পুরো ব্যাপারটা দূর থেকে ইভান আর ইয়ানা দেখছিল। ঠিক সেই সময় ইভান দৌড়ে রাজার কাছে আসে আর বলে, মহারাজ, আমি আপনাকে এর থেকেও ভালো একটা যন্ত্র এনে দিতে পারবো যেটা দিয়ে আপনি যে কোনো সময় নিজের পছন্দ মতো গান শুনতে পারবেন। রাজা তো এটা শুনেই খুব খুশি হয়ে যায়, কারণ সেও ভাবছিল কিভাবে নিজের মেয়েকে এই ইংরেজের হাত থেকে বাঁচানো যায়। তারপর রাজা বলে, তুমি যদি এমন যন্ত্র এনে দিতে পারো তাহলে তুমি যা চাই
চাইবে আমি তোমাকে তাই দেব। তখন ইভান বলে, তাহলে আপনি কি আমাকে আপনার মেয়ে ন্যান্সির সাথে বিয়ে দেবেন? এটা শুনেই ন্যান্সি আর রাজদূত তো একেবারেই কারণ ন্যান্সির উদ্দেশ্য ছিল একজন ইংরেজকে বিয়ে করবে। ন্যান্সিরও রাজদূতকে বেশ ভালোই পছন্দ হয়েছে। আর এদিকে ইভান, সে তো একেবারে সাধারণ এক গ্রামের ছেলে, কিন্তু রাজা তখন ইভানের প্রস্তাবে রাজি হয়ে যায়। ইভান বাইরে এসে খুশিতে নাচতে থাকে এবং ইয়ানাকে সবকিছু খুলে বলে। ইয়ানা সবকিছু শুনে বলে, হ্যাঁ, এমন একটা যন্ত্র আছে তো ঠিকই, কিন্তু সেটা পাওয়া খুব কঠিন। ইভান তাকে জিজ্ঞেস করে, কেন কঠিন কেন? ইয়ানা বলে, এই যন্ত্রটা আছে একটা বিড়ালের কাছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই যন্ত্র আনতে গিয়ে জীবিত ফিরে আসতে পারেনি। ইভান আবার জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন ইয়ানা বলে, কারণ এই বিড়াল সবাইকে এমন একটা জাদুর মিউজিক শোনায়, যখন খুশির মিউজিক বাজায় তখন মানুষ খুশিতে কন্ট্রোল হারিয়ে নাচতে শুরু করে, আর তখনই বিড়ালটা তাকে মেরে খেয়ে ফেলে। আবার যখন দুঃখের মিউজিক বাজায় তখন মানুষ এতটাই ইমোশনাল হয়ে যায় যে কান্না করতে করতে ঘুমিয়ে যায়, আর তখনও বিড়ালটা তাকে মেরে খেয়ে ফেলে। তখন ইভান বলে, আমাকে তাও সেখানে নিয়ে যাও। এরপর তারা দুজন সেই পথ দিয়ে যেতে শুরু করে, কিন্তু একটা ভয়ানক কবরস্থানে সামনে এসে ইয়ানা বলে, এখান থেকে তোমাকে একাই যেতে হবে। ইভান একা একাই কবরস্থানের ভেতর ঢুকে পড়ে আর চারপাশে তাকিয়ে দেখে সেখানে অনেক মানুষের কবর আর খুব ভয়াবহ পরিবেশ, চারদিকে মানুষের কঙ্কাল ছড়িয়ে আছে। আর ঠিক তখনই তার সামনে সেই ভয়ঙ্কর বিড়ালটা এসে হাজির হয়। বিড়ালটা তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? ইভান বলে, তোমার জাদুর বাদ্যযন্ত্রটা আমার প্রয়োজন। বিড়াল তখন বলে, আমি তোমাকে সেটা দিতে পারি, কিন্তু একটা শর্তে, যদি তুমি আমার মিউজিক শোনো আর তারপরেও নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে আমি তোমাকে এই যন্ত্রটা দিয়ে দেবো। ইভান তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন বিড়ালটা তাকে জিজ্ঞেস করে, তাহলে এবার বলো, তুমি কি কষ্টের মিউজিক শুনতে চাও নাকি খুশি? ইভান বলে, আমি কষ্টের মিউজিক শুনবো। তখন বিড়ালটা তার জাদুকরী বাদ্যযন্ত্র দিয়ে কষ্টের মিউজিক বাজাতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কিছুক্ষণ পরেই ইভান সেই মিউজিকের তালে তালে গান গাইতে শুরু করে। এটা দেখে বিড়ালটা হতবাক হয়ে যায়। সে ইভানকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এই মিউজিক শুনে কষ্ট পেলে না কেন? ইভান তখন বলে, এই গানটা আমার মা ছোটবেলায় আমাকে শোনাতো, আর সে এখন এই পৃথিবীতে নেই, তাই গানটা শুনলে আমার তার কথা মনে পড়ে যায়। এটা শুনে বিড়ালটার মনে মায়া হয়, আর সে তার কথা মতো ইভানকে বাদ্যযন্ত্রটা দিয়ে দেয়। যাওয়ার আগে বিড়ালটা ইভানকে বলে, তুমি এই যন্ত্রটা নিয়ে গেলে আমি তো না খেয়ে মরবো। তখন ইভান তার কাছে থাকা কিছু খাবার বিড়ালটাকে খেতে দেয়। বিড়ালটা খুশি হয়ে বলে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে থাকবো। এরপর ইভান বিড়ালটাকেও তার সাথে নিয়ে আসে। অন্যদিকে ইয়ানা তখন এক নদীর পাড়ে বসে ইভানের জন্য অপেক্ষা করছিল, আর তখনই মৎস্য রাজার সেই গুপ্তচর ব্যাঙ এসে ইয়ানাকে বলে, তুমি এখনই চলো আমার সাথে, মৎস্য রাজা তোমাকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে। ইয়ানা রেগে গিয়ে ব্যাঙটাকে বলে, আমি মৎস্য রাজাকে বিয়ে করব না, তাকে আমার ভালো লাগে না। এমন সবাই পেছন থেকে ইভান চলে আসে আর তাদের সব কথা শুনে ফেলে। রাস্তায় চলতে চলতে ইভান ইয়ানাকে বলে, তুমি মৎস্য রাজাকে বিয়ে করতে চাও না কেন? ইয়ানা তখন বলে, কারণ আমি তাকে ভালোবাসি না। এটা বলতে বলতে তারা মহলের দিকে চলে আসে। এদিকে দেখা যায় সেই ইংরেজ রাজদূত আবারও নিজের চেহারা পাল্টে ইতালির রাজপুত্র সেজে মহলে এসেছে, যাতে এবার সে রাজাকে রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি করাতে পারে। রাজকুমারী তাকে দূর থেকে দেখেই চিনে ফেলে এবং খুশি হয়ে যায়। রাজদূত যখনই রাজাকে বিয়ের প্রস্তাব দিতে যাবে তখনই হুট করে ইভান সেখানে ঢুকে পড়ে আর বিড়ালকে বলে সেখানে খুশির বাজনা বাজাতে। আর এই মিউজিক শুনে কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে না, সবাই নাচানাচি শুরু করে দেয়। তারপর ইভানের কথা মতে বিড়াল মিউজিক বাজানো বন্ধ করে দেয়। তখন রাজাও অনেক খুশি হয়ে যায় আর ইভানের প্রশংসা করতে থাকে, আর ইভান ন্যান্সিকে বিয়ে করার কথা স্মরণ করিয়ে দেয়। রাজা তাতেও রাজি হয়ে যায়, কিন্তু ন্যান্সি তো কোনোভাবে রাজি হচ্ছিল না, কারণ সে শুধু ইংরেজ রাজদূতকেই বিয়ে করতে চায়। তাই রাজকুমার ইভানকে বলে, তুমি এমন কিছু করো যাতে বোঝা যায় তুমি আমাকে সত্যি ভালোবাসো। ইভান অনেক বোকা আর সহজ সরল ছিল, তাই সে ন্যান্সি চালাকি ধরতে পারে না। রাজকুমারের কথায় সে রাজি হয়ে যায়। ন্যান্সি চাচ্ছিল ইভানকে বিপদে ফেলতে, তাই সে বলে, আমি আগামীকাল তোমাকে সেই কাজের কথা বলবো। ইভান তাতেও রাজি হয়ে যায়। এরপর ন্যান্সি রাজমহলের স্টোর রুমে যায় আর সেখানে জাদু দিয়ে তার মায়ের দুষ্টু আত্মাকে ডেকে নিয়ে আসে, আর তাকে সবকিছু খুলে বলার পর তার মা তাকে কুবুদ্ধি দেয়। আর সেই বুদ্ধি শুনে পরদিন রাজকুমারের কথা মতো রাজদূত একটা মেশিন নিয়ে আসে, যেটা নিজে নিজে খাবার তৈরি করতে পারে। আসলে এটার ভিতরেও রাজদূত একজন লোককে বসিয়ে রেখেছিল, যে কিনা উপর থেকে কোনো ফল দিলে সেটা কেটে দিত, আবার জুসও বানিয়ে দিত। রাজা মেশিনটা দেখে অবাক হয়ে যায়। তখন ন্যান্সি রাজাকে বলে, ইভেন কি আমার জন্য এমন কিছু এনে দিতে পারবে যাতে অটোমেটিক খাবার প্রস্তুত হয়ে যায়? রাজা বলে, আমিও আমার একটা চাদরের কথা শুনেছি, তবে সেটা সত্য কিনা আমি জানি না। ইভান তখন রাজার আদেশ মতো ইয়ানাকে সাথে নিয়ে রওনা হয়ে যায়। ইয়ানা বলে, এমন এক চাদর জন আর রন নামে দুই ভাইয়ের কাছে আছে, যারা অনেক দূরে পাহাড়ে বসবাস করে। তাদের যেহেতু কষ্ট ছেড়ে খাবারের ব্যবস্থা হয়ে যায়, তাই তারা অনেক অলস হয়ে গেছে, এমনকি খেতে খেতে অনেক মোটাও হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে ইভান আর ইয়ানা এক বৃদ্ধ দম্পতির বাড়িতে বিশ্রাম নেয়। সেখানে তাদের মধ্যে ভালোবাসা
ভালোবাসা দেখে ইয়ানা বলে ভালোবাসা হচ্ছে সুই সুতোর মতো, একটা ছাড়া আরেকটা অচল, যেমনটা ওদের মধ্যে দেখা যাচ্ছে। তারপর দেখা যায় তারা পাহাড়ের সেই জায়গায় এসে গিয়েছে যেখানে ওই বিশাল আকৃতির মোটা দুই ভাই বসেছিল। তারা জাদুর চাদরের কাছে ভরপুর খাবার চায় আর চোখের পলকে সব খাবার এসে চাদরের উপর ভরে যায় আর দুই ভাই পেট ভরে খেতে থাকে। পাহাড়ের আড়ালে ইভান আর ইয়ানা এই সব কিছু দেখছিল। তারপর যখন এই দুই ভাই খেতে খেতে হাঁপিয়ে যায় তখন ইভান তাদের কাছে গিয়ে জাদুর চাদর চায়। তখন রন রেগে গিয়ে ইভানের মাথায় একটা নারকেল মেরে তাকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে ইয়ানা তাদের সামনে আসে আর তাদেরকে বলে তোমরা দয়া করে পানিতে নিজের চেহারা দেখো। ইয়ানার কথা মতো পানিতে নিজেদের চেহারা দেখে দুই ভাই হতবাক হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারেনি যে তাদের চেহারা এতটা বাজে হয়ে গিয়েছে। তখন তারা ইয়ানার কাছে জানতে চায় কিভাবে তারা আগের মতো স্বাভাবিক হয়ে যেতে পারবে। তখন ইয়ানা তাদেরকে বলে আগে তোমাদেরকে এই জাদুর খাবারের চাদর থেকে মুক্তি পেতে হবে, এরপর সাধারণ মানুষের মতো কাজ করে খাবার জোগাড় করতে হবে। এটা শুনে রন আর জন ইয়ানাকে চাদরটা দিয়ে দেয়। এরপর ইয়ানা ইভানকে টানতে টানতে পাহাড় থেকে নিচে নিয়ে আসে। ইভানের জ্ঞান ফিরলে তারা দুজনে ফুলের বাগানের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ইভান সেখান থেকে রাজকুমারীকে দেওয়ার জন্য কয়েকটা ফুল তোলে। ইয়ানা তখন ইভানকে বলে তুমি কি আসলে বুঝতে পারছো না, রাজকুমারী তোমাকে ভালোবাসে না, সে তোমাকে বিয়ে করতে চায় না, আর এজন্যই সে তোমাকে এত কঠিন কঠিন কাজ দিচ্ছে যাতে তুমি আর কখনো ফিরে না আসো। ইভান সেই কথাগুলো কানেই নেয় না, বরং ইভানার হাত ধরে ফুল নিয়ে বলে আমি এভাবেই রাজকুমারীকে ফুলগুলো দিয়ে প্রপোজ করবো। ইয়ানা তখন ইভানের চোখে সরলতা দেখে প্রেমে পড়ে যায়। তারপর ইভান যখন শহরে ফিরে আসে তখন পুরো রাজ্যের লোক তাকে মাথায় নিয়ে নাচতে শুরু করে। এটা দেখে রাজা ন্যান্সিকে বলে দেখো তো ইভান এখন পুরো শহরের হিরো। এটা দেখে রাজকুমারী ভীষণ ক্ষেপে যায় এবং আবারও স্টোর রুমে গিয়ে তার মায়ের সেই দুষ্টু আত্মাকে ডেকে বলে তুমি যে বুদ্ধি দিয়েছিলে তাতে তো কোনো কাজই হলো না, এবার বলো তো আমি কি করব। এবার তার মা তাকে আরো একটা কঠিন কাজ দেয়। ন্যান্সি পরের দিন রাজ দরবারের সামনে বলে আমি ইভানকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তার জন্য ইভানকে আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে হবে। আসলে ন্যান্সির মা অনেক আগে মারা গেছে আর সে এখন মৃত্যুর পরে অন্ধকার জগতে থাকে, আর সেখানে জীবিত যাওয়া কিংবা সেখান থেকে জীবিত ফিরে আসা একেবারেই অসম্ভব। এটা শুনে রাজার আর বুঝতে বাকি থাকে না যে তার মেয়ে মূলত ইভানকে বিয়ে করতে চায় না। একথা শোনার পর সবাই অনেক গম্ভীর হয়ে যায় আর তখনই সবাইকে চমকে দিয়ে ইভান বলে ওঠে আমি এই শর্তেও রাজি আছি। এরপর ইভান ইয়ানার কাছে সে জায়গা সম্পর্কে জানতে চায়। ইয়ানা তাকে বলে অন্ধকার জগতে যাওয়া আর মৃত্যুবরণ করা একই কথা, সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। এটা শুনে ইভান সিদ্ধান্ত নেয় যে সেখানে যাওয়ার আগে সে তার অন্ধ বাবার সাথে দেখা করে আসবে। কিন্তু ইভান প্রথমে তার বাবার কাছে না গিয়ে ইয়ানাকে পাঠায়। ইভানের বাবা ইয়ানার কাছে ছেলের ব্যাপারে জানতে পেরে বলে আমি অনেক দিন ধরে আমার ছেলের আওয়াজ শুনিনি আর আমি অন্ধ বলে তাকে খুঁজতে যেতেও পারছি না, একা একাই এখানে লোহার কাজ করি, ছেলেটাকে ভালো কিছু দিতে পারি না বলেই হয়তো অভিমান করে চলে গেছে। এটা শুনে ইভান দূর থেকে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বুঝতে পারে তার বাবাকে একা রেখে এভাবে মোটেও চলে যাওয়া উচিত হয়নি। সে তার বাবার কাছে এসে ক্ষমা চায় আর এরপর তাকে সব কিছু খুলে বলে আর তাকে এটাও জানায় যে সে এখন মৃত্যুর পরের জীবনে যাচ্ছে, তাই তার কাছে দোয়া চেয়ে ইভান সেখান থেকে বের হয়ে আসে। এরপর তার বাড়ি থেকে অনেক দূর এসে ইভান ইয়ানাকে বলে আমার শেষ ইচ্ছা আমার বাবার চোখ যেন ভালো হয়ে যায়, আর সাথে সাথে ইয়ানা তার বাবার চোখটা ভালো করে দেয়। এরপর তারা দুজন আবারও সেই অন্ধকার দুনিয়ার দিকে এগোতে শুরু করে আর মাঝপথে তাদের সামনে একটা বিশাল কালো নদী পড়ে। অন্ধকার দুনিয়া যেতে হলে তাদেরকে এই নদী পার করতে হবে। তখন ইভান ইয়ানার সেই স্কার্ফটা ফিরিয়ে দেয় আর বলে তুমি আমার 3টা ইচ্ছায় পূরণ করেছো, তাই তুমি এখন থেকে মুক্ত, তোমাকে আমি আর কষ্ট দিতে চাই না, তাই তুমি যদি চাও তাহলে চলে যেতে পারো। কিন্তু ইয়ানা বলে তুমি এখনো বুঝলে না, আমরা দুজন সুই সুতোর মতো, তাই তোমার সব বিপদে আমি তোমার পাশে থাকি, আগে তুমি তোমার উদ্দেশ্যে সফল হও, তারপর আমি এমনিতেই চলে যাব। আর বোকা ইভান ইয়ানার এই ভালোবাসা বুঝতেই পারছিল না, তাই ইয়ানাও পরিষ্কার করে তার কাছে কিছু প্রকাশ করছিল না। এরপর তারা দুজন নৌকা দিয়ে রওনা দেয় আর দেখতে দেখতেই তারা সেই ভয়ঙ্কর দুনিয়ার কাছে পৌঁছে যায়। তারা যখন ওই দুনিয়ায় পৌঁছায় তখন সেখানে অন্ধকার দুনিয়ার বাচ্চা এসে হাজির হয় আর সেই ইভানকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে। পেছন থেকে ইয়ানা উত্তর দেয় বাবা ও আমার সাথে এসেছে। এটা শুনে ইভান চমকে যায়। বাচ্চা তখন বলে হ্যাঁ ঠিকই শুনেছো, এটা আমার মেয়ে। ইয়ানা বলে যেদিন থেকে আপনি আমাকে মাছ বানিয়ে রেখেছেন সেদিন থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইয়ানার বাবা বলে তোমার ভালোর জন্যই আমি এই কাজ করেছি, যাতে তুমি দুনিয়া থেকে বাস্তবতা শিখে আসতে পারো। ইয়ানা তখন তার বাবাকে বলে আমরা এখানে রানীর আত্মার সাথে কথা বলতে এসেছি। ইয়ানার বাবা তাদেরকে জানায় রানী আসলে অনেক খারাপ মানুষ ছিল আর সে রাজাকে বিয়ে করেছিল শুধুমাত্র ক্ষমতার লোভে, আর সে গরিবদের উপরেও অনেক অত্যাচার করত, যার কারণে তাকে শাস্তি হিসেবে অনন্তকালে সে কোনো খাবার পায় না। তারপর বাচ্চা রানীর আত্মাকে সেখানে ডেকে আনে আর ইভান তখন রানীর কাছে তার মেয়েকে বিয়ে করার জন্য অনুমতি চায়, কিন্তু রানী তাকে অনুমতি দেয় না। তখন ইয়ানা তার বাবাকে বলে
বাবা আপনি কিছু করুন। তখন অন্ধকার দুনিয়ার বাদশা কিছু খাবার এনে রানীর সামনে লোভ দেখায় আর তাকে বলে, যদি তুমি অনন্তকালের জন্য খাবার না পাওয়ার এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অনুমতি দিতে হবে। রানী তো এমনিতেই লোভী ছিল, তাই সে খাবারের লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায়। এরপর পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজা ন্যান্সিকে নিয়ে খাবার খাচ্ছিল আর ঠিক তখনই একটা থালার মধ্যে রানীর চেহারা ভেসে ওঠে এবং সে বলে, আমি এই বিয়ের জন্য অনুমতি দিলাম। এটা দেখে রাজা অনেক খুশি হলো, ন্যান্সি আরো রেগে যায়। ন্যান্সি অনেক অবাক হয়ে যায়, এটা ভেবে যে ইভান কিভাবে এই ভয়ঙ্কর কাজগুলো একাই করে যাচ্ছে। ন্যান্সি রাগ করে স্টোর রুমে চলে আসে আর তার মায়ের আত্মাকে আবারও ডাকে আর তার মাকে বলে যে সে এসব কেন করেছে। তখন তার মা বলে, আমি অনেকটা বাধ্য হয়েই তাকে অনুমতি দিয়েছি, তবে সেখানে ইভান একা ছিল না, তার সাথে আরো একটা জাদুকরি মেয়ে ছিল। আর তুমি তো জানোই আমাদের রাজ্যে জাদু ব্যবহার করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। অন্যদিকে সে অন্ধকার দুনিয়া ইয়ানা তার বাবাকে অনেক ধন্যবাদ জানায় তাদেরকে সাহায্য করার জন্য। তারপর ইভান আর ইয়ানা সেখান থেকে ফিরে আসে, কিন্তু এই দুনিয়া থেকে জীবিত ফিরে আসার একটা শর্ত ছিল, যদি জীবিত কোনো মানুষ এই দুনিয়া আসে আবার ফেরত যায় তাহলে তার সব স্মৃতি মুছে যাবে। আর তাই তারা যখন ফিরে আসে তখন ইভানের মস্তিষ্কে থাকা ইয়ানাকে নিয়ে সব স্মৃতি মুছে যায়। তখন ইভান ইয়ানাকে জিজ্ঞেস করে, তুমি কে? উত্তরে ইয়ানা বলে, আমি একজন নৌকা চালক। ইভান দৌড়ে ন্যান্সির কাছে যেতে থাকে, কিন্তু সেখানে যেতে যেতে ইভানের বারবার মনে হচ্ছিল সে কিছু একটা ভুলে যাচ্ছে। সে ন্যান্সির কাছে এসে বলে, আমি তোমার দেওয়ার সব শর্ত পূরণ করেছি, কিন্তু আমি এখন তোমাকে বিয়ে করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু কাকে ভালোবাসি সেটা ঠিক মনে করতে পারছি না। তখন ন্যান্সি ইভানকে বলে যে তুমি এসব কাজ কি একাই করেছো? ইভান বলে, না, কেউ একজন আমাকে প্রত্যেকবার জাদুর মাধ্যমে সাহায্য করেছে, কিন্তু আমি মনে করতে পারছি না যে সে কে। এটা শোনার সাথে সাথে ন্যান্সি তার গার্ডদের বলে, তোমরা শুনলি তো, ইভান এই সবকিছু জাদুর সাহায্যে করে নিয়েছে। আর তাই গার্ডরা তাকে ধরে ফেলে। এটা দেখে ইভানও অনেক অবাক হয়ে যায়, যার জন্য সে এত কষ্ট করলো সে কিনা তাকে এইভাবে গ্রেপ্তার করে দিচ্ছে। পরের দিন দেখা যায় ইভানকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চোখে কালো কাপড় বেঁধে সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদিও রাজা এটা চাচ্ছিল না, কিন্তু রাজা তার রাজ্যের নিয়মের বাইরেও যেতে পারছিল না। ইভানকে সবার সামনে গুলি করে মারার সিদ্ধান্ত দেওয়া হয়, কিন্তু গুলি চালানোর আগে ইয়ানা সেখানে চলে আসে। সে বলে, থামো তোমরা। ইয়ানা তখন ন্যান্সিকে তার সেই চকচকে স্কার্ফটা দেয় এবং বলে, আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকতে রাজি আছি এবং আমি তোমার যে কোনো 3টা ইচ্ছা পূরণ করব, কিন্তু তার বিনিময়ে তোমাকে ইভানকে ছেড়ে দিতে হবে। এটা শুনে তখন ন্যান্সি খুশি হয়ে যায় আর ইভানের মৃত্যুদণ্ড বাতিল করে দেয়। ন্যান্সি প্রথমে তার বাবাকে বন্দি করে নিজে রানী হয়ে যায় এবং ইয়ানাকে বলে, আমি চাই ইংল্যান্ডের রাজপুত্র আমাকে বিয়ের প্রস্তাব পাঠাক। দেখতে দেখতে ইংল্যান্ডের রাজপুত্রের বিয়ের প্রস্তাব নিয়ে সৈন্যরা চলে আসে আর সেখানে তখন ইংল্যান্ডের সেই রাজদূত আসে। সে ন্যান্সিকে বলে, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে তাই না, তাহলে ইংল্যান্ডের রাজপুত্র কেন? ন্যান্সি উত্তরে বলে, যেখানে আমি ইংল্যান্ডের রাজাকে পাচ্ছি সেখানে তোমাকে কেন বিয়ে করতে যাব। এটা বলে সে তাকেও বন্দি করার নির্দেশ দেয়। অন্যদিকে ইভান ছাড়া পাওয়ার পর চারদিক ঘুরে বেড়াচ্ছে আর সেসব জায়গাগুলোতে যাচ্ছিল যেখানে সে একসময় ইয়ানার সাথে গিয়েছিল, কিন্তু তবুও সে কোনো কিছুই মনে করতে পারছিল না। এরপর রাতের বেলায় ইভান যখন তার বাবার কাছে আসে তখন সেখানে রন আর জনও ছিল, কিন্তু তারা এখন আর আগের মতো মোটা নেই। পরিশ্রমের কারণে তারা এখন স্বাভাবিক হয়ে গেছে। ইভানের বাবা তাকে বলে, তুমি যখন আমার কাছে এসেছিলে তখন তোমার সাথে ইয়ানা নামের একটা মেয়ে ছিল। হঠাৎ করে ইভানের চোখ যায় রন এবং জনের হাতে থাকা একটা সুই সুতোর দিকে, আর সাথে সাথে সেই সুই সুতোর কথা মনে পড়ে যায় এবং ইয়ানার সাথে কাটানোর সব স্মৃতি ফিরে আসে। তারপর ইভান তার বাবার সাথে রন আর জনকে নিয়ে ইয়ানাকে মুক্ত করতে রাজপ্রাসাদ আক্রমণ করে। মনে আছে তো ইভানের সেই খাটের কথা? সেই বিছানাটা দিয়ে সে রাজপ্রাসাদের গেট ভেঙে দেয় আর সেখানে এসে ইভান ইয়ানাকে বলে, আমি তোমার ভালোবাসা আগে বুঝতে পারিনি, এখন বুঝেছি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তখন সেখানে ন্যান্সি চলে আসে আর সে বলে, ইয়ানা এখন আমার গোলাম, তাই তুমি তাকে কোথাও নিয়ে যেতে পারবে না। তখন ইভান বলে, যদি তুমি ইয়ানাকে নিয়ে যেতে না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে সৈনিক হত্যা করার জন্য প্রতিশোধ নেব। কিন্তু ন্যান্সি তো প্রচন্ড চালাক। ইয়ানাকে বলে, আগে তুমি তোমার তৃতীয় ইচ্ছা পূরণ করে দাও, আমাকেও তোমার মতো জাদুর মাছ বানিয়ে দাও যাতে আমারও অনেক ক্ষমতা থাকে। আর এই ইচ্ছে প্রকাশ করার সাথে সাথে ইয়ানা ন্যান্সিকে জাদুর মাছ বানিয়ে দেয়। তারপর আবারও যখন সে মানুষ হতে চায় তখন আর মানুষ হতে পারছিল না। তখন ইয়ানা বলে, জাদুর মাছ শুধুমাত্র মানুষের ইচ্ছাই পূরণ করতে পারে, সে নিজের জন্য কিছুই করতে পারে না। আর তুমি তখনই মানুষ হতে পারবে যখন কেউ তোমার জন্য সেটা চাইবে। আর তখনই সেখানে কুয়া থেকে মৎস্য রাজা বেরিয়ে আসে আর ন্যান্সিকে ইয়ানা ভেবে তার সাথে করে নিয়ে চলে যায়। ন্যান্সির হাত থেকে মুক্তি পেয়ে সবাই অনেক খুশি হয়। এরপর সবাই মিলে রাজাকে মুক্ত করে আবার তার সিংহাসন ফিরিয়ে দেয়। রাজা ইয়ানার সাথে ইভানের বিয়ে দিয়ে দেয় আর এমনি করে এক সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই গল্প এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন কোনো গল্পে।